প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এই অধ্যায়ের বিশুদ্ধকরণ, গুরুত্ব ও দূষণের প্রভাব এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আজকের এই ভিজুয়াল ইন্টারেক্টিভ ক্লাসটি শুরু করা যাক। দেখো, পানি বিশুদ্ধকরণের অনেকগুলো প্রক্রিয়া বা পদ্ধতি আছে। তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে পরিশ্রুতকরণ বা ফিল্টারেশন। দেখো, পানিতে অদ্রবণীয় ধূলিকণা বা ময়লা আবর্জনা দূর করার জন্য পরিশ্রুতকরণ পদ্ধতি ব্যবহার করা হয়। তো পরিশ্রুতকরণ পদ্ধতি কেন ব্যবহৃত করা হয়? পানিতে অদ্রবণীয় ধূলিকণা, যেটা পানিতে মেশে না, ঠিক আছে, ছোট ছোট কণা কিন্তু আস্তে আস্তে রয়ে যায়, সেরকম ধূলিকণা বা ময়লা আবর্জনা দূর করার জন্য পরিশ্রুতকরণ পদ্ধতি ব্যবহার করা হয়। এটি পানি বিশুদ্ধকরণের প্রথম ধাপ, ঠিক আছে, অর্থাৎ এটি হচ্ছে প্রথম ধাপ। এখান থেকেই অনেক ময়লা, বালু, ধূলিকণা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু সব জীবাণু কিন্তু মারা যাবে না। বালুর স্তরের মধ্য দিয়ে পানি প্রবাহিত করে অদ্রবণীয় কণাগুলো আটকে ফেলা হয়, যেটাকে বলা হয় স্যান্ড ফিল্টার। বর্তমানে বাসাবাড়িতে উন্নত মানের ফিল্টার ব্যবহার করে পানি পানযোগ্য করা হয়। দেখো, এই হলো পানি। এই পানিতে এই যে ছোট ছোট বালুকণা বা ধূলিকণা মিশে আছে, ঠিক আছে। এই পানি কি হবে? এই যে মোটা বালুর স্তর, এইটুকু হচ্ছে মোটা বালুর স্তর। এই বালুর স্তর থেকে যখন পাস হবে, ওকে, যখন পাস হবে তখন বালুর ছোট ছোট দানাগুলো এখানে আটকে যাবে। এই যে এখানে বলা হচ্ছে মোটা বালির স্তর এখানে আটকে গেছে, দেখছো। এরপরে কি হবে? নুড়ি পাথর থাকবে। এই নুড়ি পাথরের কারণে ওই যে বালুগুলা, বাদবাকি বালুগুলো এখান থেকে পাস হতে পারবে না, এবং শেষে একদম বিশুদ্ধ পানি বা পরিষ্কার পানি নির্গমন হবে, ঠিক আছে। এটাই হচ্ছে ফিল্টারেশন বা পরিশ্রুতকরণ। এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে, পানি বিশুদ্ধকরণের প্রথম ধাপ কোনটি? উত্তর হচ্ছে ফিল্টারেশন বা পরিশ্রুতকরণ, কারণ এখানে তোমার প্রথম দিকে বড় বড় ময়লাগুলো, বালুর কণাগুলো আটকে যাবে, ঠিক আছে, ছোট ছোট জীবাণুগুলো থেকে যাবে, সেটা আমরা অন্য পদ্ধতিতে পরিষ্কার করব। আচ্ছা, পানি বিশুদ্ধকরণের এবার পরবর্তী ধাপ বা অন্যতম প্রধান একটি ধাপ হচ্ছে ক্লোরিনেশন ও স্ফুটন। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও, তবেই আমরা সার্থক, ঠিক আছে। ক্লোরিনেশন মানেই বুঝতে পারতেছি আমরা পানিতে ক্লোরিন মিশাইতে হবে, ঠিক আছে। জীবাণু ধ্বংস করতে জীবাণুনাশক ব্যবহার করা হয়। ব্যবহৃত উপাদান: ব্লিচিং পাউডার, ক্লোরিন গ্যাস এবং সোডিয়াম হাইপোক্লোরাইড, ঠিক আছে। তো কি কি তুমি মিশাতে পারো? চাইলে ব্লিচিং পাউডার মিশাতে পারো, CaOCl, ক্লোরিন গ্যাস Cl2 এবং সোডিয়াম হাইপোক্লোরাইড। বন্যা বা জলোচ্ছ্বাসের সময় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা সোডিয়াম হাইপোক্লোরাইড ব্যবহার করা হয়। বন্যার সময় কি হয়? সব জায়গায় পানি এসে ভিজে যায়, মানুষের আগুন জ্বালিয়ে এই যে স্ফুটন বা ফুটাতে পারে না, তখন এই পদ্ধতি ব্যবহার করা যায় না, বাধ্য হয়ে তখন ক্লোরিনেশন করতে হয়, ঠিক আছে, বা জীবাণুনাশক পাউডার বা ট্যাবলেট দিয়ে পানিকে জীবাণুনাশক করা হয়, ঠিক আছে, পানিকে বিশুদ্ধ করা হয়। আর আমার মতে সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে, এটাই তো কিছুটা রিস্ক থাকে, কেমিক্যাল থাকে, স্ফুটন। এটা হচ্ছে ভালো পদ্ধতি আমার মতে, অর্থাৎ পানিকে তোমাকে ফোটাতে হবে, আর কিছুই না। কি করতে হবে? পানিকে ফোটাতে হবে। পানি জীবাণুমুক্ত করার সবচেয়ে সহজ ও সস্তা উপায় হলো স্ফুটন পদ্ধতি। পানি ফুটতে শুরু করার পর আরও 15 থেকে 20 মিনিট তাপ দিতে হবে, ঠিক আছে। পানি ফুটতে শুরু করার পর আরও 15-20 মিনিট তাপ দিতে হবে, যাতে জীবাণুগুলো সম্পূর্ণভাবে মরে যায়। ফলাফল, এই তাপমাত্রায় পানির সব জীবাণু মারা যায়, ঠিক আছে। তো এই দুইটা পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি, কিন্তু তার আগে কিন্তু উপরের পদ্ধতি অর্থাৎ পরিশ্রুতকরণ বা ফিল্টারেশন অবশ্যই ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে একটা পদ্ধতি হচ্ছে পাতন পদ্ধতি। পাতন পদ্ধতির টেকনিকটা অ্যাকচুয়ালি কি? তুমি যদি পানিতে আগুন দাও, তাহলে কি পানি ধোয়া হয়ে উড়ে যাবে। আচ্ছা, তুমি বলো তো, এই পানি যখন ধোয়া হবে, সেই ধোয়ার মধ্যে কি কোনো বালুকণা, ধূলিকণা মিশে পানি আকাশে উড়ে যেতে পারবে? পারবে না, কারণ ধোয়া বা বালুকণা, ধূলিকণা এটা তো ভারী পদার্থ। ভারী পদার্থ কখনো ধোয়ার সাথে মিশে, জলীয় বাষ্প বা বাতাসের সাথে মিশে উপরের দিকে উঠতে পারে? পারে না। এরপরে সেই ধোঁয়াটাকে আবার একটা পাইপের মধ্যে দিয়ে নিতে নিতে সেটাকে ঠান্ডা করবা। ঠান্ডা করলে সেটা আবার বিন্দু বিন্দু পানি জমা হয়ে
আবার উল্টোভাবে তোমার একটা পাত্রে পড়বে। ঠিক আছে, এটাই হচ্ছে পাতন বা ডিস্টিলেশন। ঠিক আছে, বলে না ডিস্টিল ওয়াটার। প্রক্রিয়া: একটি পাত্রে পানি নিয়ে তাপ দিয়ে বাষ্পে পরিণত করা হয় এবং পরে সেই বাষ্পকে ঘনীভূত করে বিশুদ্ধ পানি সংগ্রহ করা হয়। ঠিক আছে, তাহলে পাতন পদ্ধতি কি? পাতন পদ্ধতি মনে করবা ধোঁয়া উঠবে আর তুমি একটা পাত্র পেতে রাখবা, এভাবে পাতন ধরে রাখবা। আচ্ছা, তুমি দেখবা যখন তো মা রান্না করে তখন যদি তরকারি বা ভাতের উপরে যে ঢাকনাটা বা সরাটা দেওয়া হয় সেই সরায় কিন্তু বিন্দু বিন্দু পানি জমে থাকে, তাই না? ওটাই হচ্ছে পাতন পদ্ধতির একটা সিস্টেম, প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা, ব্যবহার: ঔষধ তৈরি, রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা এবং গাড়ির ব্যাটারিতে এই পানি ব্যবহার করা হয়, কারণ এই পানিতে কোনো অ্যাসিড, ক্ষার, বালুকণা, ধূলিকণা কোনো ভারী পদার্থই থাকে না। সতর্কতা: এই প্রক্রিয়ায় 100% বিশুদ্ধ পানি তৈরি হয় যাতে কোনো খনিজ লবণ থাকে না, তাই এটি পানির জন্য পুরোপুরি উপযুক্ত নয়। ঠিক আছে, তোমাকে যদি একটা প্রশ্ন করি যে 100% পিওর পানি কি খাওয়া উচিত, সত্যিকার উত্তর শুনবা? উত্তর হচ্ছে না। 100% পিওর পানি যদি তুমি সবসময় খাও তাহলে তোমার রোগ হবে। কেন হবে? কারণ 100% পিওর পানিতে কোনো খনিজ লবণ থাকে না। খনিজ লবণ যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, তাই না? আয়রন, কপার, অ্যালুমিনিয়াম। তো এই ধরনের খনিজ লবণ আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী। তো এই পাতন পদ্ধতিতে কিন্তু ওই আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম সব কিছু রয়ে যায়, ওগুলো কিন্তু পাতন পদ্ধতিতে তুমি পাবে না। ঠিক আছে, ওগুলো তো আর ধোয়ার সাথে উপরে উঠবে না, তাহলে তুমি কি ওইটা তোমার বিশুদ্ধ পানিতে পাবা না। এটাই বলছে। ঠিক আছে, যে এটা সবসময় পান করা উচিত নয়। আমাদের মিনারেল ওয়াটারও পান করা উচিত, বা টিউবওয়েল থেকে আনা পানি, খাল পুকুর থেকে আনা পানি ফুটিয়ে বা ফিল্টারেশন করে পান করা উচিত। আচ্ছা, জীবের জন্য পানির গুরুত্ব বা প্রয়োজনীয়তা। দেখো, একটা পাতায়, এটা হচ্ছে প্রোটোপ্লাজমের গঠন। উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের 60 থেকে 90 ভাগই পানি। ঠিক আছে, এটা কিন্তু আগের ক্লাসেও পড়াইছি। উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের কত ভাগ পানি? 60 থেকে 90% পানি। ঠিক আছে, পানির অভাবে কোষের মৃত্যু হতে পারে। এই যে পাতা, এই পাতা ছোট 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 অনেক কোষ দিয়ে তৈরি। সেই পানির অভাবে এই কোষগুলো মারা যেতে পারে, আর কোষ মারা গেলে একসময় গাছও মারা যাবে। সালোক সংশ্লেষণ: উদ্ভিদ পানি ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই তৈরি করে, এটা আমরা জানি। তাহলে পানি না পেলে গাছটি সালোক সংশ্লেষণও করতে পারবে না এবং একটা সময় মারা যাবে। দৈহিক বৃদ্ধি ও সতেজতা: পানি ছাড়া উদ্ভিদের বৃদ্ধি হয় না এবং শরীর সতেজ থাকে না, একটা সময় পাতা নেতিয়ে পড়ে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপরে কি? তাপমাত্রা নিয়ন্ত্রণ: প্রস্বেদন প্রক্রিয়ায় উদ্ভিদ পানি বাষ্পাকারে বের করে দিয়ে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, উদ্ভিদ কি করে? পানিটাকে বাষ্পাকারে বের করে দেয়, আরও নতুন পানি গাছের মধ্যে প্রবেশ করতে থাকে, এর ফলে গাছটা সবসময় ঠান্ডা থাকে। বোঝা গেল? আচ্ছা, এর পরের স্লাইডে কি আছে? প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা। এতক্ষণ আমরা উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা পড়লাম, যে গাছপালার কি পানির প্রয়োজন আছে? আছে। কেন? এই যে সালোক সংশ্লেষণ, তারপর হচ্ছে প্রোটোপ্লাজম গঠন, দৈহিক বৃদ্ধি ও সতেজতা, আর তাপমাত্রা নিয়ন্ত্রণ। এবার প্রাণীর জন্য কি কি প্রয়োজন সেটা আমরা পড়ব। প্রথমেই আসবে খাদ্য পরিপাক। আমরা যে খাবার খাই সেই খাবারগুলো হজম করতে গেলে পানির প্রয়োজন আছে। পানি ছাড়া খাদ্য পরিপাক বা হজম হতে পারে না। এরপর কি? পুষ্টি পরিবহন। আমরা যে খাবারটা খাই সেই খাবারটায় পুষ্টি থাকে, কিন্তু সেই পুষ্টি তোমার সারা দেহে কিভাবে পৌঁছায় তুমি চিন্তা করে দেখছো? সেই পুষ্টি তো আর হেঁটে হেঁটে বা গড়িয়ে গড়িয়ে তোমার আঙুল, চোখ, চুল, নখ, চামড়া এসব জায়গায় আসতে পারে না, সেটা আসে পানির সাথে মিশে। ঠিক আছে, শরীরের প্রতিটি কোষে পুষ্টি উপাদান পরিবহনের জন্য পানি অপরিহার্য। এরপর কি? তাপমাত্রা নিয়ন্ত্রণ। প্রাণীদেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে পানি বিশেষ ভূমিকা পালন করে। এরপরে একটা নোট আছে,
মানবদেহ, আমাদের শরীরের ওজনের একটি বিশাল অংশ জুড়ে পানি রয়েছে। ঠিক আছে, আমাদের শরীরে প্রায় 70% কিন্তু পানি, জানো তো? আচ্ছা, এরপরে বাংলাদেশে পানির উৎসে দূষণ, পানি দূষণের সাধারণ চিত্র। বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু এর সুপেয় পানির উৎসগুলো মারাত্মক হুমকির মুখে আছে। এর সুপেয় পানির উৎসগুলো কি? এই যে নদীর পানি, ভূগর্ভস্থ পানি, লেকের পানি, এগুলো হুমকির মুখে আছে। কারণ কি? কারণ হচ্ছে শিল্প কারখানা, অপরিশোধিত রাসায়নিক বর্জ্য এখান থেকে পানিতে গিয়ে মেশে। ঠিক আছে, এরপরে কি? পৌর বর্জ্য, শহরের শহরের বর্জ্য পদার্থ, বিভিন্ন শহরের বর্জ্য পদার্থ গিয়ে ড্রেন থেকে গিয়ে সরাসরি পানিতে মেশে। এরপরে কি? কৃষি। এখন কৃষি কাজ করবা, তুমি পানি দেবা ভালো কথা, কিন্তু তুমি তো কৃষি জমিতে রাসায়নিক সারও দাও, সেই রাসায়নিক সারটা জমিতে পড়ে থাকে। এরপর যখন তুমি কৃষি জমিতে পানি ঢালো, ঠিক আছে, যখন তুমি পানি ঢালো, সেই পানিতে ওই রাসায়নিক সার, কীটনাশক এগুলো মিশে সেই পানিটা একসময় জলাশয়ে নেমে যায়। বোঝা গেল? এখানে দেখছো বলছে রাসায়নিক সার ও কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে নদীতে মেশে। আচ্ছা, এরপরে কি? দূষণের কারণ শিল্প ও রাসায়নিক বর্জ্য। ঠিক আছে, তোমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছ কি পরিমাণ রাসায়নিক বর্জ্য পানিতে মিশতেছে। কেস স্টাডি, বুড়িগঙ্গা নদী। নদীর তীরবর্তী ট্যানারি ও চামড়া শিল্প কারখানা থেকে বিষাক্ত বর্জ্য সরাসরি নদীতে ফেলা হয়। আমরা জানি যে তুমি যদি বুড়িগঙ্গার পানির পাশে বেড়াতে যাও, তুমি দেখবা বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে থাকে। কেন কালো হয়ে থাকে? এই বুড়িগঙ্গা নদীর পাশে এরকম হাজার হাজার কলকারখানা আছে, শিল্প কারখানা আছে, ফ্যাক্টরি আছে। এসব ফ্যাক্টরি থেকে পানি এসে সরাসরি পড়ে কোথায়? ওই বুড়িগঙ্গা নদীতে। ঠিক আছে, আর সেই বুড়িগঙ্গা নদীর পানি দূষিত হয়। রং তৈরির কারখানা বা ডেইং ও অন্যান্য রাসায়নিক কারখানার বর্জ্য পানিকে দূষিত করছে। প্রভাব: এই দূষিত পানি ব্যবহারের ফলে চর্মরোগ সহ নানা জটিল রোগ দেখা দিচ্ছে। তো আমরা জানি দূষিত পানি ব্যবহার করলে চর্মরোগ সহ নানা জটিল রোগ দেখা দিবে। নদীর পানি বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে। ঠিক আছে, তো বুড়িগঙ্গার পানি এখন বিষাক্ত এবং একই সাথে দুর্গন্ধযুক্ত। ঠিক আছে, গন্ধ আসে এই পানি থেকে। এরপরে দূষণের আরও কারণ হলো গৃহস্থলী ও কঠিন বর্জ্য। আমরা তো আগেই পড়েছি। ঠিক আছে, যেমন গোসলের পানি, কাপড় ধোয়া পানি, সাবান দেওয়া পানি, এসব পানিও পানি দূষণের অন্যতম কারণ। এছাড়াও গৃহস্থলীর যে বিভিন্ন ময়লা আবর্জনা, সেটাও মানুষ সরাসরি পানিতে ছুঁড়ে ফেলে। ঠিক আছে, এর ফলেও পানি দূষিত হয়। শহরাঞ্চলে কি হয়? পয় নিষ্কাশন ব্যবস্থা সরাসরি নদী বা জলাশয়ের সাথে যুক্ত থাকায় পানি দূষিত হয়। কঠিন বর্জ্য: প্লাস্টিক, পলিথিন ও গৃহস্থলীর আবর্জনা নালা নর্দমার মাধ্যমে নদীতে পতিত হয়। ওই যে বললাম যে ঘরের সাধারণ শক্ত ময়লা আবর্জনা, সেটাও পানিতে ছুঁড়ে মারে, এর ফলেও পানি দূষিত হয়। সামাজিক অসচেতনতা: অনেক গরু মহিষ গোসল করানো বা কাপড় কাচার কাজ পুকুর বা নদীতে করায় পানি দূষিত হয়। আচ্ছা, এরপরে রয়েছে জলজ জীব ও বৈচিত্র্যের উপর প্রভাব। পানি দূষণের প্রভাব কি এদের উপর পড়ে? এই যে মাছ, শৈবাল, ছোট ছোট গাছ অবশ্যই পড়ে। কি বলা হয়েছে এখানে দেখো, পানির রাসায়নিক উপাদান জলজ জীবের জন্য ক্ষতিকর। ঠিক আছে, রাসায়নিক উপাদান যদি পানিতে মেশে সেটা জলজ জীবের জন্য, এই যে বেচারাদের জন্য ক্ষতিকর। এরপরে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় মাছ সহ অন্যান্য জলজ প্রাণী মারা যায়। অনেক সময় মাছের প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হয়। এটা কিন্তু আমরা প্রথম দিকেই পড়ে এসেছি। ফলাফল: জীববৈচিত্র্য ধ্বংস এবং মৎস্য সম্পদ হ্রাস পায়। দেখছো, এই যে মাছটা মারা গেছে, আমি ছবিতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে কি আছে? দূষণের প্রভাব মানব স্বাস্থ্যের ঝুঁকি, পানিবাহিত রোগ। ঠিক আছে, পানি দূষণের ফলে মানব স্বাস্থ্যে কি কি ঝুঁকি আছে আর কি কি পানিবাহিত রোগ হয় সেটা এবার আমরা পড়ব। দূষিত পানি পান করার ফলে মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হয়, যেমন কলেরা, টাইফয়েড, আমাশয়, জন্ডিস, চর্মরোগ ইত্যাদি। বোঝা গেল? তাহলে দূষিত পানি পান করার ফলে আমাদের অনেক পানিবাহিত রোগও হয়, কলেরা, টাইফয়েড, আমাশয়, জন্ডিস, চর্মরোগ। আচ্ছা, এরপরে হচ্ছে
পানি দূষণের প্রভাব ভারী ধাতুর বিষক্রিয়া, ঠিক আছে। ভারী ধাতুতে কি কি বিষক্রিয়া হয়? বিষাক্ত ধাতুসমূহ মার্কারি বা পারদ, সীসা বা লেড আর আর্সেনিক, এই সকল বিষাক্ত ধাতুগুলো আমাদের পানিতে মেশে। এর ফলে কি হয়? এই ধাতুগুলো মানবদেহে প্রবেশ করলে শরীর থেকে আর বের হতে পারে না, আমাদের শরীরে আটকে যায়, ঠিক আছে, আর বের হতে পারে না। মার্কারি ও সীসা যকৃত, কিডনি ও মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে। মার্কারি ও সীসা, ঠিক আছে, এরা কোথায় কোথায় ক্ষতি করে? আমাদের লিভার, কিডনি ও মস্তিষ্ক বা ব্রেইন। এই যে এটা হচ্ছে লিভার, আচ্ছা, এটা হচ্ছে লিভার, এটা এই দুইটা হচ্ছে কিডনি, আর এটা হচ্ছে ব্রেইন। এদের মারাত্মক ক্ষতি করে। দীর্ঘমেয়াদী বিষক্রিয়ায় কিডনি বিকল হওয়া সহ মৃত্যুর ঝুঁকি থাকে। এরপরে পানি দূষণের প্রভাব খাদ্য শৃঙ্খল বিষক্রিয়া, ঠিক আছে, খাদ্য শৃঙ্খলেও বিষক্রিয়া হয়, যেটাকে বলা হচ্ছে ফুড চেইন টক্সিসিটি। আচ্ছা, যেমন ক্ষুদ্র জলজ উদ্ভিদ প্রাণী, এরা কি ওই বিষটা গ্রহণ করে, যেহেতু পানিতে মিশে, পানিতেই ওদের বাস, তো পানিতে যে বিষটা আছে সেই বিষটাও ওদের মধ্যে ঢুকে যায়। ছোট মাছে আবার এই যে ছোট ছোট জলজ প্রাণী, এরা এদেরকে খায়, এদেরকে তারপরে সেই ছোট মাছকে আবার খায় কে? একটা বড় মাছে, এবং সেই বড় মাছটাকে শেষ পর্যন্ত খাও তুমি, ঠিক আছে। তো এই বিষাক্ত পদার্থ কিন্তু একটা থেকে আর একটা ট্রান্সফার হলো, ঠিক আছে, শেষ পর্যন্ত এই বিষাক্ত পদার্থটা মানুষের শরীরে প্রবেশ করলো। ফলাফল, এই বিষাক্ত পদার্থগুলো মাছ বা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। বোঝা গেল? আচ্ছা, আশা করি আমি যেভাবে এই ক্লাসগুলোতে বোঝাচ্ছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর এর জন্য তোমরা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখো। আশা করি তোমার পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না। ইউট্রিফিকেশন ইউট্রিফিকেশন ও অক্সিজেনের অভাব। কারণ কি? কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সার, ফসফেট ও নাইট্রোজেন বৃষ্টির পানিতে ধুয়ে জলাশয় মেশে, এটা তো আগেই বলছি, ঠিক আছে। আর কি? অক্সিজেন কমে যাচ্ছে, অক্সিজেনের ঘাটতি হচ্ছে। প্রক্রিয়া, এর ফলে কি হয়? অতিরিক্ত পুষ্টি উপাদানের কারণে জলাশয়ে প্রচুর শৈবাল বা অ্যালজি জন্মে। এই শৈবাল পচে যাওয়ার সময় পানির অক্সিজেন ব্যবহার করে। ফলাফল, পানির অক্সিজেনের তীব্র সংকট দেখা দেয় এবং মাছসহ সকল জলজ প্রাণী মারা যায়, ঠিক আছে। তাহলে এই যে যখন শৈবালগুলো পচে, তখন কি হয়? পচার সময় অক্সিজেনের অনেক ঘাটতি করে দেয়, এতে সূর্যের আলো এখানে পৌঁছাতে পারে না। তো মাছ এই সূর্যের আলো আর অক্সিজেনের অভাবে জলজ প্রাণীরা যেমন মারা যায়, জলজ উদ্ভিদরা যেমন মারা যায়, তেমনি এদেরকে খেয়ে যে বেঁচে থাকবে যে মাছগুলো, তারাও মারা যায়। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, শেষ করব। আমাদের করণীয় কি কি? পানি দূষণের উৎস ও কারণগুলো সম্পর্কে সচেতন হতে হবে। কি কি কারণে পানি দূষণ হয়? গৃহস্থলীর ময়লা আবর্জনা, কলকারখানা বা শিল্প কারখানার বর্জ্য পদার্থ পানিতে এসে মেশে, কৃষি জমির সার ও কীটনাশক পানিতে এসে মিশে, এছাড়াও মানুষ যে গৃহস্থলীর সাধারণ ময়লা আবর্জনা সেগুলো ফেলে, গোসলের পানি, সাবান পানি ফেলে, এসব কারণে পানি দূষণ হয়। সুরক্ষা, শিল্প ও গৃহস্থলীর বর্জ্য সরাসরি নদীতে ফেলা বন্ধ করতে হবে। নিরাপত্তা, পানিবাহিত রোগ থেকে বাঁচতে সর্বদা বিশুদ্ধ বা ফোটানো পানি পান করতে হবে, ঠিক আছে। তাই পানির উৎস রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। পানি জীবন, আর পানিকে বিশুদ্ধ করতে হবে, সবসময় দূষণমুক্ত রাখতে হবে। তো আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাকে গুড বাই বলতে হচ্ছে।